আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অকর্মা কোথাকার! কাজ যখন করতেই পারিস না তখন রান্নাঘরে আসিস কেন? ইস, কতখানি কেটে গেছে, তোকে নিয়ে আর পারা যায় না। রোজা ব্যথাতুর নয়নে তাকালো, অতঃপর অস্ফুট স্বরে বলল, ঠিকই বলেছ, আমি একটা অকর্মা। না কোনো কাজ পারি আর না কারোর মন বুঝতে পারি। আমার তো পৃথিবীতে বেঁচে থাকারই অধিকার নেই। সুলতানা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। এসব আবার কি হাবিজাবি কথা তোর? এই বয়সেই জীবনের প্রতি এত অনীহা দেখাস? এত বছর সংসার করেও কোনোদিন এত কথা চিন্তাতেও আনিনি। তুই আনবি না, দেখি হাতটা দে। সুলতানা একটা কাপড়ের টুকরো এনে ভালোভাবে কাটার জায়গাটা জীবাণুমুক্ত করে ব্যান্ডেজ করে দিলেন। রোজাকে আর কোনো কাজে হাত লাগাতে না দিয়ে ওর ঘরে পাঠিয়ে দিলেন। মেয়ের আচার ব্যবহারের পরিবর্তন লক্ষ্য করে কিছু একটা আন্দাজ করলেন তিনি। রোজাকে কখনোই এত উদাস দেখেননি সুলতানা। চিন্তিত মুখে তিনি সবজি কাটায় মনোযোগ দেওয়ার চেষ্টা চালালেন। ওদিকে ঘুরে ফিরে সময় কাটানোর মতো কোনো কাজ না পেয়ে ফোনটা হাতে নিল রোজা। অনেক দিন যাবৎ নেহা ফিহার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। গোপনে তপ্ত নিঃশ্বাস ছেড়ে রোজা নেহাকে ফোন লাগালো, কিন্তু দুবারই নট রিচেবল আসায় এবার ডায়াল করলো ফিহার নম্বরে। নেহার বিয়েতে কাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়েছে তার লিস্ট নিয়ে বসেছিল ফিহা। বিরক্তিতে কাঠ হয়ে রাগে ফুঁসছিল। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন জ্বলে উঠতেই রোজার নামটি ভাসতে দেখা গেল। নিজেকে কিছুটা শান্ত করে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো ফিহা। না চেনার ভান করে রুক্ষ স্বরে জিজ্ঞেস করলো, কে? রোজা বিগলিত কণ্ঠে বলল, আমি রোজা। কেমন আছো ফিহা আপু? ফিহা তিক্ত কণ্ঠে বলে ওঠে, তোর কি মনে হয় আমরা অনেক আনন্দে আছি, খুব ফুর্তিতে আছি, ধেই ধেই করে নাচছি, বাসায় সবাই মিলে পার্টি দিচ্ছি? রোজা হতভম্ব হয়ে বলল। এসব কি বলছো ফিহা আপু? ফিহা শক্ত গলায় বলল, যেমন প্রশ্ন করেছিস তেমন উত্তর। তুমি কি আমার উপর রেগে আছো? ফিহা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল। তুই কোথাকার কে যে রেগে থাকবো? রোজা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওপাশ থেকে আবারও শোনা গেল ফিহার ক্ষুব্ধ কণ্ঠ। শোন রোজা, তুই নিশ্চয়ই ফোন করেছিস আমাদের খোঁজ খবর নিতে। বলি কি, এইসবের কোনো প্রয়োজন নেই। তোর এসব আদিক্ষেতা অন্য কোথাও গিয়ে দেখালে হয়তো দু একজন দেবদাস স্বাভাবিক জীবনে ফিরে আসতো, কিন্তু তোর তো আত্মসম্মানবোধ প্রবল, কারো কাছেই ছোট হবি না। কেউ কোনো দোষ না করলেও তোর চোখে সেই দোষী। যাকে এসব এসব বলে কয়ে জেনে তোর কোনো লাভ আছে? নেই তো। সো নিজে চরকায় তেল দে আর আমাদের ভুলে যা। রোজা পাংশুটে মুখে জবাব দেয়। আমি এতটা খারাপ? ফিহা ব্যঙ্গাত্মক গলায় বলে, না, তুই একেবারে সহজ সোজা ভদ্রমহিলা। তোর মতো ভদ্রদের সাথে আমি ফিহা কোনো রকমের যোগাযোগ রাখতে চাই না। ফিহার লাগামহীন কথাবার্তার মানেটা বেশ বোধগম্য হলো রোজার। ওর এই বোনটা যে আতৃষকে কতটা ভালোবাসে সেটাও রোজা জানে। নেহা যতটা রোজাকে ভালোবাসে ফিহা ঠিক ততটাই আতৃষকে ভালোবাসে। ফিহার রাগ ভাঙাতেই রোজা আচমকা বলে উঠল, আপু, আমার হাত কেটে গেছে। ফিহার চেঁচানো ভাবটা একটু কমলেও গলার স্বরটা নরম হলো না। আগের মতোই সে বলল, তো আমাকে বলছিস কেন? আমি কি বলেছি তোকে হাত কাটতে? রোজা চোখ দুটো বুজে লম্বা একটা শ্বাস নিয়ে বলল। তোমার ভাই বলেছে। ফিহা হতভম্ব হয়ে বলল, মানে? রোজা কম্পিত কণ্ঠে বলল। উনি বলেছে। ফিহা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল, আদৃশ ভাই? ফিহা বোকা বনে গেল। কিভাবে? রোজার চোখের কোণে চিকচিক করছে জলধারা, এক্ষুনি যেন তা গড়িয়ে পড়বে। অনেকটা অভিযোগের সুরে সে বলল, তরকারি করতে বসে হঠাৎ করেই মনের ভেতর এসে আমাকে ইমোশনাল বানিয়ে দিয়েছিল তোমার প্রেমিক ভাই। সে কি রাগ ওনার! আমি তো ভয়েই আধমরা হয়ে যাচ্ছিলাম। এটা ওটা যেটা করে পরিশেষে বলে গেল আমি ওনার কেউ না, আমি নাকি স্বার্থপর, ওনার হৃদয়ে বসবাস করার যোগ্যতা আমার নেই। আমি যতই বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওনার হৃদয়েশ্বরী হতে চাই,
কিন্তু উনি সে কথা বোঝার বিন্দু মাত্র চেষ্টা করলেন না। তখনই অন্যমনস্ক অবস্থায় শশা কাটতে গিয়ে বাটিতে লেগে পুরো রক্তাক্ত অবস্থা হয়ে গেছে আমার হাতটার। ফিহাপু, বলো তো এর জন্য দায়ী কে? আমি না তোমার ভাই? ফিহা ভ্রুকুঞ্চন করে হতবাক গলায় বলে উঠল। রোজা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। মন খারাপের সময়গুলোতে ওর ইচ্ছে হয় আকাশে উড়তে থাকা মেঘকুঞ্চের ন্যায় দ্রুত গতিতে ছুটে গিয়ে আতৃষকে বলতে, আপনার জন্য আমার মন খারাপ হয়, কিন্তু এই একটি বাক্যই সে বলতে পারে না। ফিহাকে সেদিন কিছু কথা বলার পর ও কিছুই বিশ্বাস করেনি। উল্টে রাগ দেখিয়ে ওর ফোন কেটে নাম্বারটি ব্ল্যাকলিস্টে যুক্ত করেছে, যার ফলে রোজা ওর সঙ্গে আর কথাই বলতে পারেনি। অন্যদিকে নেহা সিম পাল্টে বসে আছে। উৎসের সঙ্গে দুই একবার কথা হলেও নিজের মনের অনুভূতি প্রকাশ ঘটাতে ব্যর্থ রোজা। এর মধ্যেই গত পরশুদিন বিকেলে আচমকা এক আননোন নাম্বার থেকে ফোন এলো রোজার ফোনে। নেহা ভেবে কলটি রিসিভ করার কিছুক্ষণ পর রোজা বুঝতে পারল ফোনের ওপাশের মানুষটি আসলে ঈশার মা সুহানা শেখ। তৎক্ষণাৎই রাগে জর্জরিত হয়ে মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করল রোজার। এই মহিলার জন্যই আজ এত কিছু হচ্ছে, কিন্তু শত হলেও সুহানা শেখ ওর গুরুজন। অতি কষ্টে রাগ দমাতে চেষ্টা করল রোজা, যেন পুরো ব্যাপারটাই আবছা দুঃস্বপ্নের মতো মিলিয়ে যায়। একা একা মনের ভিতর সব চেপে রাখতে রাখতে ইদানিং মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠছে ওর। সুহানা শেখ স্পষ্ট স্বরে কৌশল বিনিময় করার পরে রোজাকে জিজ্ঞেস করলো, তুমি কি রোজা বলছো? রোজা ভ্রু কুঁচকে বলল, জি। ওপাশ থেকে বলল, আমাকে চিনতে পারছো? আমি আদৃশ নেহার ফুপি। রোজা ভীষণ অবাক হলো। গলার স্বরটা মনোযোগ দিয়ে শ্রবণ করে নিশ্চিত হলো যে এটা সুহানা শেখ। তপ্ত নিঃশ্বাস ছেড়ে সংকোচ নিয়ে রোজা বলল, চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ করে আমার কাছে কোনো প্রয়োজনে ফোন করেছেন? সুহানা শেখ মন্থর কণ্ঠে বললেন। এক প্রকার তাই। রোজা বিরসু মুখে বলল, আমার কাছে কি প্রয়োজন আন্টি? সুহানা শেখ অপরাধী গলায় বললেন, আসলে সেদিনের ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম মা। সেদিন আমি ঠিক বুঝতে পারিনি তোমার সাথে কতটা জঘন্য ব্যবহার করেছি। তখন অকারণেই আমার মন মেজাজ ঠিক ছিল না। আমার এই ব্যবহারের কারণে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো। এটা মোটেও কাম্য ছিল না বাড়ির কারোরই। সবটা যখন আমার জন্যই হয়েছে, তখন আমিই বলছি আমার ওপর রাগ পুষে রেখো না তুমি মা। রোজার জায়গায় অন্য কেউ হলে হয়তো মনে মনে পৈশাচিক হাসি দিত, সুখ অনুভব করত, কিন্তু রোজার তেমন কোনো অনুভূতিই হলো না। ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের ওপাশ থেকে সুহানা শেখ সেটা টের পেলেন। নম্র কণ্ঠে বললেন, কিছু বলছো না যে তোমার মন ভালো নেই? রোজা প্রশ্নের উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। হাসার চেষ্টা করে শুধু বলল, এমন কিছু না আন্টি। সুহানা শেখ ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, এই বুড়ো আন্টিটাকে কি মাফ করে দেওয়া যায় না? মানুষ মাত্রই ভুল। আমার এই কাজটাকে কি ভুলে যাওয়া যায় না? এতবার করে নিজের ভুল স্বীকার করলে কি আর রাগ পুষে রাখা যায়? রোজার খুব খারাপ লাগছিল, তথাপি সে হাসি মুখেই উত্তর দিল, আমি আপনার উপর রেগে নেই আন্টি। নিজের ভুলটা স্বীকার করে আপনি মহৎ একটি কাজ করেছেন। আমি আপনার মেয়ের মতো, এতবার করে মাফ চেয়ে আমাকে বিব্রত করবেন না দয়া করে। সুহানা শেখ মুগ্ধ হলেন। মেয়েটি কি স্পষ্ট করে কথা বলে। এমন একটা মেয়েকে কি করে যে এত সব কথা বলেছিল ভাবতেই লজ্জিত হলেন। প্রশান্তির নিঃশ্বাস ফেলে রোজার মনোবস্থা বোঝার চেষ্টা করে অতি নরম গলায় তিনি অনুরোধপূর্ণ কণ্ঠে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? রোজা বিব্রত গলায় উত্তর দিল, জি বলুন। আমার জন্য যেসব ঘটে গেছে সেসব ভুলে সব কিছু নতুন করে শুরু করা যায় না? রোজা চমকিত গলায় বলল, আপনি কিসের কথা বলছেন? সুহানা শেখ শান্ত গলায় এবার প্রশ্ন ছুড়লেন, তুমি কি আমার ছেলেটাকে একটুও ভালোবাসো না? গ্রিল আঁকড়ে ধরে রাখা রোজার হাতটা শিথিল হয়ে এলো। হৃদযন্ত্র দ্রুত বেগে ছুটতে লাগলো। নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুত হতে লাগলো। রুক্ষ প্রকৃতি হঠাৎই যেন দক্ষিণা হাওয়ায় গা এলিয়ে দিল। মনের এক গোপন কুঠুরিতে কে যেন কড়া নাড়তে লাগলো। রোজার কণ্ঠনালী থেকে কথা বেরোতে চাচ্ছে না কিছুতেই। চোখজোড়া বুঝে আসতে চাইল, কথা বলতে মোটেও ইচ্ছে করলো না। উফ, ওর এত লজ্জা লাগছে কেন? রোজা কোনো রকমে উত্তর দিল,
জানি না। সুহানা শেখ হেসে ফেলল। হালকা কেশে তিনি বললেন, নিজেকে প্রশ্ন করে দেখো মেয়ে, হয়তো খুব সহজেই উত্তরটা জেনে যাবে। আমাকে বলতে ইচ্ছে না হলে বলো না, তবে যাকে ভালোবাসা তাকে অবশ্যই বলো। রোজা নিশ্চুপ রইল। সবকিছু কেমন ঘোলাটে লাগছে। সুহানা শেখের গলা আবার শোনা গেল, আর একটা কথা, নেহার বিয়েতে যদি তুমি না আসো তাহলে আমি বুঝে নেব তুমি আমার জন্যই আসোনি, আমাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারোনি। রোজা হতচকিত হয়ে বলল। তেমনটা ভাববেন না আন্টি, এরকম কিছুই নয়। সুহানা শেখ মৃদুস্বরে বললেন, তোমার আসার অপেক্ষায় রইলাম, তখন কথা হবে মেয়ে। ফোনটা রেখে রোজা কিয়ৎক্ষণ হতভম্ব হয়ে বসে রইল বিছানার এক পাশে। সুহানা শেখের প্রশ্নের উত্তরটি ওর জানা, তাহলে ও কেন সত্যিটা বলতে পারল না? এই যে সময়ে অসময়ে যে আতৃষকে আজকাল সে অনুভব করে, এটা কি প্রথম প্রেমের অনুভূতি? ওর হাতে হাত রেখে সুদূরে যাওয়ার তীব্র চেষ্টাটাকে বাস্তবে পরিণত করার যে বাসনা, এটাকে কি প্রয়োজনীয়তা বলে? আতৃষের প্রতিও যে প্রচণ্ড এক মানসিক আসক্তিতে ভুগছে, এটাই কি প্রেম? ওর সাথে সারাটি জীবন একসাথে কাটানোর যে সুপ্ত এক ইচ্ছে ওর মন জগতের গোপন কুঠুরি থেকে মুক্ত হতে চায়, এর নামই কি ভালোবাসা? চারিদিকে শীতের আমেজ, ধোয়া ওঠা ভুতুরে কুয়াশারা জেঁকে বসেছে প্রকৃতিতে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বিশাল আকৃতির সূর্য। রোজাদের বাড়ির অন্তর্মহলে সকাল থেকেই অনেকটা হুলুস থুলুস রব। তার কারণ আজ ডিসেম্বরের 16 তারিখ, আর ঠিক 5 দিন পরে নেহার বিবাহের দিন ধার্য করা হয়েছে। এই উপলক্ষে ইনায়েত ও ইমতিয়াজ সাহেব ফোন করে জানিয়েছেন তারা যেন পুরো পরিবার নিয়ে বিয়ের 1 সপ্তাহ আগে থেকেই ও বাড়িতে উপস্থিত থাকে। এর মধ্যে 2 দিন পেরিয়ে গেছে, বিয়ের বাকি 4 দিন। গতরাতে নিশিতা ফোন করে আজই যেতে বলেছে ওদের। সেজন্য আজিজুর রহমান বড় ভাইয়ের পরামর্শ মোতাবেক দ্রুত কার্যক্রম গুছিয়ে নিয়েছে। বাড়ির সকলেই নিমন্ত্রিত বলে রোজার মন খানিকটা বিষণ্ণ। ও ভেবেছিল বিয়েতে যাবে না, বাড়িতে চাচা চাচির সঙ্গে থেকে যাবে, কিন্তু সুলতানা এমনভাবে জোর জবরদস্তি করলো যে রাজি না হয়ে পারল না রোজা। কিভাবে নেহা ফিহার সামনে গিয়ে দাঁড়াবে ভাবলেই ওর কপাল চাপড়াতে ইচ্ছে করে। সবচেয়ে বড় কথা, কোন মুখে সে আতৃষের সামনে গিয়ে দাঁড়াবে? লোকটার চোখে চোখ রাখলেই তো ওর মনের ভিতরটা পড়ে ফেলতে পারবে আতৃষ। মনোবল শক্ত রাখার ব্যর্থ চেষ্টা করে আকাশি নীল রঙের সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে নিল রোজা। চুলগুলো কোনো রকমে একটা বিনুনি বেঁধে নিল। সুলতানা বিয়ের মতিগতি সুবিধের মনে করতে না পেরে জিজ্ঞেস করলেন, কি তুই বড় সুটকেসটা নিবি না? বই খাতা ছাড়া ওখানে গিয়ে কি পড়াশোনা করবি? তাছাড়া তোর ভার্সিটির ছুটিও তো প্রায় শেষই, আবারও ফিরে আসবি নাকি এখানে? রোজার টনক নড়ল। বাড়ির কেউই তো এসব ঝামেলার কথা জানে না। রোজা যে ওখানকার সব কিছু ছেড়ে চলে এসেছে, এটা তো ওদের বলেনি সে। বাড়ির সবাই জানে ও গ্রামে ছুটি কাটাতে এসেছে, কিন্তু এখন মাকে কি বলবে? বলে দেবে যে ও আর শহরে ফিরতে চায় না? ওকে ভাবনায় নিমগ্ন দেখে সুলতানা রেগে উঠলেন। তোর হয়েছেটা কি আমাকে বলবি? ফাজিল মেয়ে কোথাকার! থম মেরে বসে না থেকে সব কিছু গুছিয়ে নে, এখন রওনা না দিলে পৌঁছতে বিকেল হয়ে যাবে। রোজা মাকে আর কিছু বলার প্রয়োজন মনে করল না। দরকারি জিনিসপত্র ব্যাগে গোছাতে শুরু করলো। দূরত্বই ভালোবাসার গুরুত্ব বোঝায়। বোধহয় এতদিনের বিচ্ছেদটা রোজার জন্য খুবই প্রয়োজন ছিল, নয়তো নিত্য নতুন সব অনুভূতির সঙ্গে ওর পরিচয় ঘটত না। হিম ছড়ানো ঠান্ডা বাতাসে ও হৃৎকম্পন বারবার প্রমাণ করছিল ওর চেতনায় অনুভূতিতে আতৃষ নামক লোকটি কতটা মিশে আছে। সময় নামক প্রতিটি মুহূর্ত নিদারুণ সব প্রশ্নের জন্ম দিচ্ছিল ওর অনুভবের প্রহরে প্রহরে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে আতৃষদের কাছের আত্মীয় স্বজন সবাই বিয়ের প্রায় 1 সপ্তাহ আগেই চলে এসেছে। বাড়ির সব কাজকর্ম সবাই মিলেমিশে করছে। সুহানা শেখকে তার বাড়ি থেকে নিয়ে এসেছে উৎস। অপরাধ বোধে তিনি আর বেশি বাড়াবাড়ি না করলেও ঈশা মায়ের কাছে ঘেঁষল না, এমনকি কথাও বলল না। মনে মনে খুবই দুঃখ পেল সুহানা শেখ। তবে অন্য দিনগুলোর মতো আতৃষ আজ আর ঘরের ভিতর কাটালো না। মেহমান ভর্তি বাড়িতে লোকজনদের কাজকর্মের দিকটা সেই দেখার দায়িত্ব নিল। ইদানিং যেন রাগ ওর মাথায় চেপে বসে থাকে।
পান থেকে চুন খসলেই ওর রাগের শিকার হতে হয় সবাইকে। কি হয়েছে, কেন হয়েছে, সব কিছুর কৈফিয়ত ওকে দিতে হয়। এমনকি বাড়ির বাইরের লোকদের সাথেও একই ব্যবহার। ওর এই আচরণে বাড়ির সকলেই অতিষ্ঠ। তবে সুহানা শেখের সাথে বেশ নম্রভাবেই আচরণ করলো, যাতে ঈশা কষ্ট না পায়। আজ বিকেলে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কাজ তদারকি করছিল আদৃশ। হঠাৎ ম্যানেজমেন্টের এক লোক ওর সাথে বেয়াদবি করায় এক থাপ্পড়ে ছেলেটির দাঁত ভেঙে দেয়। গালের চামড়া রক্তাক্ত করে ছেড়েছে আদৃশ। উৎস আর ইমতিয়াজ সাহেব ওকে ছাড়িয়ে নেয়। পরে ধরাধরি করে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায় ওরা। মিতালি ছেলের এই ব্যবহারে খুব রেগে অনেক কথা শুনিয়ে দিলেন। লিভিং রুমের শান্ত পরিবেশে মিতালির তেজদীপ্ত কণ্ঠ আর আদৃশ্যের ভয়ঙ্কর রাগ দেখে মেহমানরা সবাই চুপ করে ঘটনা পর্যবেক্ষণ করছিল। পাছে আবার কার কাজে ভুল হয়ে যায় সেই চিন্তা করে ওরা আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজেদের কাজে মন দিল। কেউ কেউ আবার মনে মনে আদৃশকে গালাগালও দিল। আদৃশ্যের মেজাজ ঠান্ডা করার জন্য ফিহা এক গ্লাস শরবত এনে ধরিয়ে দিল ওর হাতে। সোফায় বসে গ্লাসে চুমুক দেওয়ারত অবস্থায় হঠাৎই বাড়ির সদর দরজা দিয়ে বাড়ির ভেতর পদার্পণ করা মেয়েটিকে দেখে রক্ত চলকে উঠল যেন। ও কি ভুল দেখছে? কয়েক সেকেন্ড চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল আদৃশ। তারপর চোখ দুটো খুলে আবারও সামনে চাইল। না, ও ভুল দেখেনি। রোজানো সত্যিই এসেছে, কিন্তু কেন? আবারও ওকে কষ্ট দিয়ে ক্ষতবিক্ষত করতে? কিন্তু আগের মতো ভুল যে শেয়ার করবে না। রোজানো নামক রোগটি যদি ওর মস্তিষ্ক থেকে দূর না হয়, তাহলে সেই মস্তিষ্কটাকেই এবার নষ্ট করে দেবে সে। তবে নিজের জায়গা থেকে উঠল না আদৃশ। চোখ দুটি মোবাইল ফোনে নিবদ্ধ রেখে ধীরে সুস্থে শরবতের গ্লাসে চুমুক দিল। এ বাড়িতে পা রাখতেই যে আদৃশকে চোখের সামনে দেখতে পারবে ঘৃণাক্ষরেও ভাবেনি রোজা। মিতালি, নিশিতা সবাই ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও রোজার মনোযোগ ছিল সম্পূর্ণ আদৃশের ওপর। কতদিন পর ওকে দেখল সে। একদিন, 2 দিন নয়, 1 মাসেরও বেশি সময় পর। নিজের মধ্যে খুব লজ্জাবোধ কাজ করলেও আদৃশের পাশের সোফায় বসে থাকা ঈশা, নেহা, ফিহার সঙ্গে আলাপ করতে এগিয়ে গেল রোজা। ঈশা, নেহা ওকে দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করলেও ফিহা তিরিক্ষি মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে গেল। আদৃশ ভুলেও ওর দিকে তাকালো না। মোবাইল স্ক্রল করতে করতেই দোতলার সিঁড়ির দিকে পা বাড়ালো ও। এটা দেখে রোজা খুব আহত হলো। নেহা সেটা টের পেয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া তোর নামটাও শুনতে পারে না এখন। রোজা হতভম্ব হয়ে তাকালো। কখন সে অশ্রুর জলে 2 চোখ ভিজে উঠেছিল বুঝতেই পারেনি সে। কিভাবে ভাঙাবে আদৃশ্যের রাগ? কিভাবে বোঝাবে আদৃশকে ওর অনুভূতির কথা? কিভাবে বলবে যে সে আদৃশকে ভালোবাসে? রোজা এসেছে শুনে রান্নাঘর থেকে মিতালি এক প্রকার ছুটেই এলেন। ঘর ভর্তি মানুষের ভিড়ে রোজাকে দেখতে পেয়ে মনটা যেন শান্ত হলো। তার দিকে চোখ পড়তেই রোজা আলতো করে হাসল। এগিয়ে এসে ভালো মন্দ জিজ্ঞেস করল। মিতালির চোখে মুখে অপরাধ বোধ ফুটে উঠল যেন। সবার সামনে কোনো বাক্য বিনিময় করতে না পারলেও কাজ সেরে লিভিং রুমটা একটু ফাঁকা হতেই রান্নাঘরের পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে এলেন রোজাকে। তারপর অনুতপ্ত গলায় বললেন, তোমার অপেক্ষাতেই ছিলাম মা, তুমি এসেছো দেখে খুব খুশি হয়েছি। রোজা লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে বলল, আপনাকে না জানিয়ে চলে যাওয়াটা উচিত হয়নি আমার। সরি আন্টি। মিতালি অপরাধী গলায় বললেন, এভাবে বলো না মা, জানি তুমি কোন পরিস্থিতিতে চলে গিয়েছিলে। আমাদেরকে মাফ করে দিও মা, তোমার সম্মান রক্ষা করতে পারিনি আমরা। রোজা হতচকিত গলায় বলল, আরে কি করছেন আন্টি? আমি রেগে নেই আপনাদের প্রতি, এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। তুমি খুব ভালো মেয়ে। রোজা নিশ্চুপ থাকলো। সৌজন্যতা বজায় রাখতে হাসার চেষ্টা করল। মিতালি একটু সময় নিয়ে একসময় রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমি জানি আদৃশ তোমাকে পছন্দ করে, ভালোবাসে। দেখো মা, প্রেম ভালোবাসার বিষয়টা কারোর হাতে নেই। কখন কিভাবে হয়ে যায় বুঝতেও পারি না। নতুন অনুভূতির সাথে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তুমি হয়তো ওর ব্যবহারে কষ্ট পেয়েছো, তাই না? এজন্য ওর হয়ে আমি তোমার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমি
রোজা নিশ্চুপ বসে রইল। ওর অস্বস্তি না হলেও খারাপ লাগছে। মিতালির এভাবে ক্ষমা চাওয়াটা ওর ভালো লাগছে না, বরঞ্চ নিজেকেই ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক ভালোবাসা বলে কয়ে আসে না। এজন্য আত্মীয় ওকে পর্যাপ্ত সময় যে দেয়নি তা নয়, কিন্তু রোজাই সেসব পাত্তা দেয়নি। এজন্য অবশ্য আত্রিশ জবরদস্তি করেনি ওকে, কিন্তু মাঝখানে সেসব ঘটনায় সবটা কেমন ওলট পালট হয়ে গিয়েছে। অযথাই আত্রিশকেও অপমান করেছে, ওর ভালোবাসা অনুভূতি এসবকে তাচ্ছিল্য করেছে, যেখানে ওর কোনো দোষই নেই। এই বিষয়গুলো একজন মানুষের কাছে খুবই অমূল্য, দামি। সেখানে বিনা কারণে আঘাত করলে পাল্টা আঘাতে নিজেকেই ক্ষতবিক্ষত হতে হয়। রোজা ভাবনা থেকে বেরিয়ে আসে মিতালির কথায়।